তো তোমাদের সেকেন্ড পোর্শন ইংলিশ সেকেন্ড পেপার সেকেন্ড পোর্শনে 3টা গ্রামাটিক্যাল আইটেম ছিল। কি কি ছিল? ট্রান্সফরমেশন, দেন সাফিক্স প্রিফিক্স, দেন ট্যাগ কোশ্চেনস। এখানে সবচেয়ে বেশি নাম্বার কোনটায় পরীক্ষা থাকবে? তোমার ট্রান্সফরমেশনে। এখানে থাকবে 10 মার্ক, 10টা থাকবে। এবং এখানে শুধু 2টা আইটেম আছে। কি কি বলো? একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। এইটা শুধুমাত্র এই 2টা ক্যাটাগরি আছে। তোমাদের ভয়েস চেঞ্জ নাই, ডিগ্রি নাই, এগুলো নাই। তো আমি এখানে ধরুন 20টা দিয়েছি, প্রত্যেকটা আইটেম দেখবে আমি একটু বেশি বেশি দিয়েছি যাতে করে একটু বেশি প্র্যাকটিস করার সুযোগ হয়। এবং বেশিরভাগই দিয়েছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কারণ বাকি আইটেমগুলো তোমরা আগে করে আসছো, অ্যাফার্মেটিভ, ইম্পারেটিভ, নেগেটিভ করে আসছো। এইটা একটু নতুন না, তোমরা 9-এ করো নাই তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড? করেছো? করো নাই 9-এ। তো এটা নতুন এবং এটা একটু কনফিউজিং, এবং এটা খুবই ক্রুশিয়াল, কারণ এখানে আছে 10 মার্ক। এখানে 10 পেতে হলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব ভালো করে বুঝতে হবে। শুধুমাত্র কিছু প্র্যাকটিস করে বা অ্যান্সার মুখস্থ না করে আমরা যদি বুঝে নেই যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, তারপর আমরা নিজেরাই অর্থ বুঝে করতে পারবো। এগুলোর ক্ষেত্রে সবসময় যেটা ফিক্সড অ্যান্সার হয় এমন না, কোনোটার 4-5টা অ্যান্সার হতে পারে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। আমি যদি একবার ধরতে পারি যে ডিফারেন্সটা কোথায় সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে, তখনই আমার পক্ষে এটা করা খুব সহজ। So based on the structure of a sentence, sentences can be categorized in 3 ways: simple, complex, and compound. We can also have another category like compound complex. যখন একটা সেন্টেন্সে কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটা স্ট্রাকচার একই সাথে থাকে, সেটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স। তো ওইটা আমাদের পরীক্ষা আসে না, এই 3টা আসে। এখন এই 3টা ভালো করে বুঝতে হলে আমার বুঝতে হবে ফাইনাইট ভার্ব এবং ক্লজ। খুবই সংক্ষেপে আমি বলবো বাবা, খেয়াল করো। ফাইনাইট ভার্ব, আরেকটা কি আছে এটার অপোজিট? নন ফাইনাইট ভার্ব। আর ক্লজ আছে 2 ধরনের। কি কি বাবা? ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। রাইট স্যার, ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই 2টা টার্ম আমাদের বুঝতে হবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা একদম ইজিলি বুঝে নেওয়ার জন্য একবার আমরা এটা বুঝে নিতে পারলে তারপর আমার প্র্যাকটিস করার দরকারই নেই। তারপর আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যেমনই থাকুক একটু মেধা খাটিয়ে আমি করে ফেলতে পারবো। ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা টেন্স ইন্ডিকেট করে, নাম্বার, পার্সন, টেন্স ইন্ডিকেট করে। NPT। এই ভার্বটা দেখে আমি টেন্স বুঝতে পারবো এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, না পাস্ট টেন্সে আছে, না ফিউচার টেন্সে আছে, ফাইনাইট ভার্ব দেখে। এর ফলে এই ভার্বটা ছাড়া আমি কোনো সেন্টেন্স বানাতে পারবো না, এই ভার্বটা ছাড়া কোনো ক্লজ বানাতে পারবো না। যদি দেখি এই ভার্বটা নাই, যেমন তোমাদের অনেকে রাইটিং পার্টে কোশ্চেন অ্যান্সারে দেখেছি, কোশ্চেন অ্যান্সার লিখেছো কিন্তু ফাইনাইট ফার্স্ট পেপারে ফাইনাইট ভার্ব নাই, এর ফলে নাম্বার কমে গেছে। সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকতেই হবে, ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা দেখে আমি নাম্বার, পার্সন, টেন্স বুঝতে পারি না, ডোন্ট আন্ডারস্ট্যান্ড। NPT, নাম্বার, পার্সন, টেন্স। যেহেতু এগুলো দেখে আমরা নাম্বার, পার্সন, টেন্স বুঝি না, এগুলো আমাদের সেন্টেন্স থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু সেন্টেন্স তৈরি করার জন্য আমার সবচেয়ে বেশি দরকার কোনটা? ফাইনাইট ভার্ব। In an English sentence, it's impossible to make a proper or correct sentence without a finite verb. Even just one finite verb can make a sentence. But if you have 50 words and if you don't have any finite verb, that won't make a sentence. শুধু যদি একটা সেন্টেন্স বলি যেমন রান, মুভ, স্টপ, এগুলো কিন্তু বাক্য হয়ে গেছে। কারণ কি? কারণ এগুলো সবই হচ্ছে ফাইনাইট ভার্ব। এর আগে একটা সাবজেক্ট আছে, ইমপ্লয়েড সাবজেক্ট। বলো তো কি সেটা বিপ্র? রান। এর আগে কোন সাবজেক্ট আছে? ইউ হচ্ছে ইমপ্লয়েড। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ইউ উল্লেখ করি না। তো এই আমাদের ফাইনাইট ভার্ব সম্পর্কে আইডিয়া ক্লিয়ার, যে ভার্বটা দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি, একদম সহজ। এটা বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো ওটা বোঝার দরকার নাই, আমরা বুঝবো যেটা দেখে টেন্স আইডেন্টিফাই করতে পারি। তাহলে যদি 2টা সেন্টেন্স দেখি, হি ওয়েন্ট দেয়ার, ইবতেসাম বলবে হি ওয়েন্ট দেয়ার, গোয়িং দেয়ার, he participated,
ইন দ্য প্রোগ্রাম, সে সেখানে গেল, গিয়ে সেখানে প্রোগ্রামে অংশগ্রহণ করলো। প্রোগ্রামের দুইটা স্পেলিং আছে, একটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং GRAMME, আর হচ্ছে আমেরিকান স্পেলিং GRAM। ইফতেশাম বলো প্রথম সেন্টেন্সে ভার্ব কোনটা? ওয়েন্ট। ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? অবশ্যই ফাইনাইট ভার্ব, বিকজ উই ক্যানট মেক এ সেন্টেন্স উইদাউট এ ফাইনাইট ভার্ব। এবং আমরা এই ওয়েন্ট থেকে টেন্স আইডেন্টিফাই করতে পারছি, কোন টেন্স এটা? পাস্ট টেন্স। উই আর 100% শিওর দ্যাট ইটস এ ফাইনাইট ভার্ব। গোয়িং দেয়ার হি পার্টিসিপেটেড ইন দ্য প্রোগ্রাম, এই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, কি কোনটা কোনটা? গোয়িং একটা ভার্ব আর পার্টিসিপেটেড আরেকটা ভার্ব। কোনটা ফাইনাইট? কারণ দেখে টেন্স বুঝতে পারছি এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। কিন্তু গোয়িং দেখে তো আমরা এটা একটা অ্যাকশন বোঝাচ্ছে, কিন্তু এটা কোন টেন্স ইন্ডিকেট করছে না। গোয়িং সব টেন্স হতে পারে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। গোয়িং হচ্ছে তাহলে নন ফাইনাইট ভার্ব। আমি যদি এখন বলি হি গোয়িং দেয়ার, সেন্টেন্স হবে? হি গোয়িং দেয়ার হবে না, কারণ ওখানে ফাইনাইট ভার্ব নাই। হ্যাঁ, তো আমাদের ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা শেষ, এখানে বসো ইফতেশাম। এবার হচ্ছে ক্লজ। ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। ক্লজ হতে গেলে সেখানে সাবজেক্ট লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে কোথায় সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে না? ফ্রেজ। ফ্রেজও একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, ক্লজে থাকে। এবং সেন্টেন্স করতে গেলে আমার ক্লজ লাগবে, এবং সেই ক্লজটা হতে হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বাবা এদিকে, ডিপেন্ডেন্ট ক্লজে থাকবে কি? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এখানেও থাকবে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে এটার নাম কেন ইন্ডিপেন্ডেন্ট হতে গেল? এটার নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ উই ক্যান মেক এ সেন্টেন্স বাই ইউজিং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। উই ক্যানট মেক এ সেন্টেন্স বাই ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ ইউজ করে আমরা সেন্টেন্স বানাতে পারি না। কারণ কি? সেন্টেন্স হতে গেলে শুধুমাত্র কয়েকটা ওয়ার্ড থাকলেই হবে না, শুধুমাত্র সাবজেক্ট ভার্ব থাকলেই হবে না। সেন্টেন্স হতে গেলে আরেকটা জিনিস লাগবে। কি লাগবে? ইট হ্যাজ টু গিভ আ কমপ্লিট থট অর সেন্স। একটা কমপ্লিট সেন্স দিতেই হবে। ওখানে আমার জানার আগ্রহ অনেকটাই শেষ হয়ে যাবে। যেমন আমি যদি বলি ইফ you obey your parents, এটা কি সেন্টেন্স হয়েছে ইফতেশাম? if you obey your parents সেন্টেন্স হয়নি। কারণ কি? এখানে তো সাবজেক্ট আছে, ইউ আছে, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, ওবে আছে, তারপর কেন সেন্টেন্স হয়নি? কমপ্লিট দেয় নাই। ইউ স্টিল ওয়ান্ট টু নো মোর, হোয়াট হ্যাপেন্স নেক্সট। এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ and always dependent clauses start with a সাবঅর্ডিনেট কনজাংশন। ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় কি দিয়ে শুরু হয়? সাবঅর্ডিনেট কনজাংশন। যে কনজাংশনটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সাবঅর্ডিনেট করে দেয়, নির্ভরশীল করে দেয়, একা একা চলতে পারে না। তুমি যদি ইফ বাদ দিয়ে দাও, দেখো ইউ ওবে ইওর প্যারেন্টস, এটা কিন্তু কমপ্লিট সেন্স দিচ্ছে। ইফ বেচারাকে যোগ করে দিলাম, এখন এইটা আর সেন্টেন্স রইল না, এটা ভুল হয়ে গেল। কোশ্চেন অ্যান্সারও তোমরা এরকম ভুল করো। কেউ কেউ প্রশ্ন থাকে হোয়াই ডিড আমিন ডু দ্যাট। আমিন কেন এটা করলো? অনেকে লিখে দাও বিকজ হি wanted to be like his father। এটা কেন ভুল হয়েছে বলো? কারণ এটা সেন্টেন্স হয় নাই। বিকজ হি ওয়ান্টেড টু বি লাইক হিজ ফাদার, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমার আগে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে বা পরে লাগবে। বলতে হবে আমিন ডিড দ্যাট বিকজ হি ওয়ান্টেড টু ফলো দ্য সেম পাথ দ্যাট হিজ ফাদার ফলোড। এখন সেন্টেন্স হয়েছে, এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। এই জন্য যদি আমি প্রশ্নে আসে কখনো বিকজ দিয়ে শুরু করব না, আগে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা বসিয়ে নিব। ডান। তাহলে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আলোচনা শেষ। ডিপেন্ডেন্ট ক্লজ একা একা সেন্টেন্স বানাতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাতে পারে। এবার আমরা একটা করে দেখি। এভরিবডি নোজ দ্যাট হি ইজ অনেস্ট, এটা কোন সেন্টেন্সে আছে? কমপ্লেক্স আছে। এখানে সাবঅর্ডিনেট কনজাংশন কোনটা? দ্যাট হি ইজ অনেস্ট, ওইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এভরিবডি নোজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এটা যখন কম্পাউন্ড করছি, দ্যাট উঠে যাবে, কারণ দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। কম্পাউন্ড করতে গেলে আমার অ্যান্ড, বাট, অর, নর এগুলো আসবে। কম্পাউন্ড যে কনজাংশন থাকে সেটাকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। আমরা মনে রাখতে পারি কিভাবে? ফ্যান বয়েজ দিয়ে। ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এগুলো আসবে কম্পাউন্ড সেন্টেন্সে। হি ইজ অনেস্ট অ্যান্ড এভরিবডি নোজ ইট, এটা অনেকেই পেরেছো। ইফ হি কেম আই উড হেল্প হিম, এটা মনে শুধু একজন পেরেছে, মুর্তজা মনে পেরেছে, আর কেউই পারে নাই। কারণ এই সেন্টেন্স একটু ডিফারেন্ট। এর মানে হচ্ছে যদি সে আসতো আমি তাকে সাহায্য করতাম, তার মানে সে আসেও না, আমি সাহায্য করিও নাই বা করতে পারি নাই। কম্পাউন্ড যখনই করতে যাব তখন হবে হি ডিড নট কাম এন্ড সো আই কুড নট হেল্প হিম। এখন মিনিংটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট হয় বা কাছাকাছি হয়, ক্লোজ হয়। বাকি যারা লিখেছো, কেউ লিখেছো হি কামস এন্ড আই উইল হেল্প হিম, doesn't make sense. He came and I couldn't.
এর মানে হচ্ছে সে এসেছিল এবং তাকে সাহায্য করতে পেরেছিলাম, আসলে আমি সাহায্য করতে পারিই নাই, কারণ সেই তো আসে নাই। ঠিক আছে, ওই ঘটনাটা ঘটেই নাই কখনো। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, যেটা আমরা অনেক সময় হাইপোথেটিক্যাল সিচুয়েশন ইউজ করি। যেমন ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পুয়ার, কখনো তো হই নাই। ঠিক আছে, এজন্য হি ডিড নট কাম অ্যান্ড সো আই কুড নট হেল্প হিম, এটা একটু আনকমন, একটু ডিফারেন্ট, এজন্য কারোরই হয় না, শুধু একজনের হয়েছে। সে ওয়াক ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন, কমপ্লেক্স, এটা অনেকে পেরেছো। ইফ ইউ ডু নট ওয়াক ফাস্ট বা আনলেস ইউ ওয়াক ফাস্ট। নাম্বার ডি, দো দ্য ম্যান ট্রাইড হার্ড হি কুড নট সাকসিড, এটা আছে কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল করতে গিয়ে ডেসপাইট ট্রাইং হার্ড অথবা ইন স্পাইট অফ ট্রাইং হার্ড, এখানে একটা ভুল বেশি করেছে, কি বলো, ডেসপাইট পর অফ লিখে দিয়েছে। অনেকে লিখেছে ডেসপাইট অফ, ডেসপাইট পর অফ যায় না। ডেসপাইট একটা ওয়ার্ড, একটা প্রিপোজিশন, ওই সেম মিনিং দেয় একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইন স্পাইট অফ। হয় লিখবো ইন স্পেস দিয়ে স্পাইট স্পেস দিয়ে অফ, অথবা শুধু ডেসপাইট। ডেসপাইট ট্রাইং হার্ড দ্য ম্যান কুড নট সাকসিড, ডেসপাইটের পর বা ইন স্পাইটের পর দুইটাই ভার্বের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। এবং এখন এটা সিম্পল সেন্টেন্স কেন বলো, তুমি বলো। ডেসপাইট ট্রাইং হার্ড হি কুড নট সাকসিড, এখানে এটা সিম্পল সেন্টেন্স কারণ এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে, কোনটা, ট্রাইং না কুড? কুড হচ্ছে ফাইনাইট ভার্ব, কুড দেখে বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে আছে, ট্রাইং দেখে বুঝতে পারছি না। ঠিক আছে, ইট ওয়াজ এ ভেরি টাফ টাস্ক অ্যান্ড সো হি কুড নট ডু ইট, এটা অনেকে ভুল করেছে। অনেক কঠিন একটা কাজ ছিল তাই সে করতে পারে নাই। বিকজ অফ ইটস বিং আ ভেরি টাফ টাস্ক, এটা খুব কঠিন কাজ হওয়ার কারণে হি কুড নট ডু ইট। এটা অনেকে লিখেছে, কি 50% লিখেছে হিজ বিকজ অফ হিজ বিং টাফ টাস্ক, বিকজ অফ হিজ বিং টাফ টাস্ক মানে হচ্ছে সে টাফ টাস্ক হয়েছে, একটা ব্যক্তি কিভাবে টাফ টাস্ক হয় না। তুমি কি লিখেছো বাবা, তোমার সেন্টেন্সে কি ছিল? হ্যাঁ তোমারটা হয়েছে তো, তুমি বাবা পিছনে যাও। এই যে ও লিখেছে, ও কি লিখেছে দেখো, ও লিখেছে বিং আ ভেরি টাফ টাস্ক, টাফ টাস্ক হি কুডন্ট ডু ইট, বাকিটা লিখলাম না, ধরো হি কুডন্ট ডু ইট। ওর কাছে মনে হয়েছে সেন্টেন্সটা সিম্পল হয়েছে কারণ এখান থেকে ফাইনাইট ভার্ব সরিয়ে দিয়েছে, নন ফাইনাইট হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে ড্যাংলিং মডিফায়ার হয়ে গেছে। ড্যাংলিং মডিফায়ার হচ্ছে যখন একটা ফ্রেজ বা একটা ওয়ার্ড যাকে মডিফাই করার কথা তাকে না মডিফাই করে আরেকটা জিনিসকে মডিফাই করছে। বিইং আ ভেরি টাফ টাস্ক, এখানে এই পুরো ফ্রেজটা বিইং আ ভেরি টাফ টাস্ক মডিফাই করছে হিকে, এর মানে হচ্ছে সে একটা কঠিন কাজ, হয় না তো? বলো অ্যাজ ইট ওয়াজ আ ভেরি টাফ টাস্ক, ভালো প্রশ্ন করেছো। তাহলে কি সিম্পল হয়? তোমাকে করতে বলেছে কি সিম্পল সেন্টেন্স। তুমি যখন বলছো অ্যাজ ইট ওয়াজ এ টাফ টাস্ক, অ্যাজ ইট ওয়াজ আ টাফ টাস্ক, তারপর হি কুড নট, ফাইনাইট ভার্ব কয়টা আছে? এই ওয়াজ, কুড, একের বেশি ফাইনাইট ভার্ব আসে সেটা সিম্পল সেন্টেন্স থাকে না। সিম্পল সেন্টেন্সের নাম সিম্পল এই জন্যই যে এটা ছোট এই কারণে না, সিম্পল সেন্টেন্স অনেক বড় হতে পারে। সিম্পল সেন্টেন্সের নাম সিম্পল কারণ এই সেন্টেন্সে শুধু একটাই ফাইনাইট ভার্ব থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব হলে আর সেটা সিম্পল সেন্টেন্স থাকবে না। বলবো হ্যাঁ নাম্বার, ও ভালো প্রশ্ন, এইটা অনেকে লিখেছো, এটাও 10-15 জন লিখেছো। এইখানে কি ভুল হয়েছে আমি বলি, এইটা বলো বিকজ, একটা এক্সাম্পল দিই তাহলে ধরতে পারবে। বিকজ অফ হি বিং উইক, এখানে ভুল আছে কোথায়? বিকজ অফ হিজ বিং উইক, তুমি জানো এখানে কি লাগবে, পজিটিভ লাগবে, হিজ বিং উইক। এটা যদি হিজ হয় তাহলে তুমি যেটা বলছো ডিউ টু, বিকজ অফ সেম, ডিউ টু দ্য টাস্ক, ডিউ টু দ্য টাস্ক বিং টাফ। এখন বলো বাবা কি সমস্যা আছে, নিজেই বলো কি হবে। এখানে সাবজেক্ট নিয়ে আসি তো আমার এখানে পজিটিভ লাগবে, এটাও অনেকে ভুল করেছে, সেম কাজটা করেছে। এখানে সাবজেক্টের পরে জিরান হবে না, বিইং হচ্ছে এখানে জিরান, সরি হ্যাঁ, আর এই জন্য সাবজেক্ট পর হবে না, পজিটিভ লাগবে। কারণ পজিটিভের পর নাউন বসে, জিরান কাজ করে কিসের মতো, নাউনের মতো কাজ করে। যেমন হিজ কার, এখানে কার হচ্ছে নাউন আর হিজ কি পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে এরকম। এই জন্য টাস্ক হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর নাউন বিইং। ক্লিয়ার বাবা? এটা অনেকের এই দুই রকম ভুল হয়েছে। নাম্বার এফ,
অ্যাজ দিয়ে কেন হবে না বুঝতে পারছো? অ্যাজ বা সিন্স দিয়ে ওটা সিম্পল হবে না, ওটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তোমার কমপ্লেক্স হতো। হ্যাঁ, the weather being rough we dared not go out. Since the weather was rough we dared not go out. বলো তো এখানে dare কেমন ভার্ব? মডেল অক্সিলারি ভার্ব। এটা কিন্তু মেইন ভার্ব না, মেইন ভার্ব হচ্ছে গো। এজন্য মনে প্রশ্ন থাকতে পারে এখানে ডিড নট ডেয়ার কেন হলো না, কারণ এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। কুড নট গো যেমন, এটাও এরকম। পিপল চুজ জবস, এটা অনেকে পারো নাই, এটা মুর্তজা পেরেছে। ফর আদার রিজনস বিসাইডস মানি, মানে টাকার বাইরে, অর্থ সম্পত্তির বাইরে মানুষ আরো কিছু কিছু কারণ আছে যার জন্য চাকরি করে বা কাজ করে। পিপল চুজ জবস নট অনলি ফর মানি বাট অলসো ফর আদার রিজনস। কেউ কেউ নট অনলি বাট অলসো লিখেছো, কিন্তু করেছো কি পিপল চুজ জবস নট অনলি ফর আদার রিজনস বাট অলসো ফর মানি। ওটা অর্থ দাঁড়ায় কি শুধুমাত্র ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে না, মানুষ টাকার জন্য কাজ করে। উদ্দেশ্য তো চেঞ্জ হয়ে যাচ্ছে, মেইন উদ্দেশ্য হচ্ছে টু আর্ন মানি, টু আর্ন ইউর লাভলিহুড, বিকজ উইদাউট মানি ইউ ক্যানট সার্ভাইভ অন আর্থ। তো এইটাই বলতে হবে আগে, পিপল চুজ জবস নট অনলি ফর মানি, এখানে জোর দিচ্ছি শুধু মানি এসেনশিয়াল না, এর বাইরে আরো কিছু কারণ আছে এই জন্য মানুষ জব করে, এই জন্য এটা ভুল গেছে। The watch was too costly for me to buy. So costly, এখানে কেউ ক্যান নট লিখেছো, ওই জন্য নাম্বার গেছে। ক্যান নট কেন হবে না? ওয়াজ আছে। শিওরলি ইউর রং, এটা অনেকে ভুল করেছে, লিখেছো ইট ইজ শিওর। ইট ইজ শিওর কেমনে হয়? এটা হয় নিশ্চিত হয় না তো, ইট ইজ সার্টেন হতে পারে। শিওর হয় ব্যক্তির ক্ষেত্রে, আই এম শিওর, ইউ আর শিওর। এখন আমি যখন বলছি কাউকে শিওরলি ইউর রং, তুমি নিশ্চিতভাবে তুমি ভুল করছো, এখন আমি নিশ্চিত, এটা আমি আমার অপিনিয়ন দিচ্ছি, আই এম শিওর দ্যাট ইউ আর রং। আর কোন, হ্যাঁ বলো। হ্যাঁ দিয়েছো, এটা নাম্বার দিয়েছি, কিন্তু ওটা হচ্ছে এটা বেটার। শিওরলি ইট ইজ ইউ হু ইজ রং, ঠিক আছে, কমপ্লেক্স হয়ে গেছে কারণ হু আছে ওখানে। কিন্তু যখনই এরকম শিওরলি, আনডাউটেডলি, সার্টেনলি, অবভিয়াসলি থাকবে, তখন ওইটাকে তুমি এই করবে, এক্সপ্যান্ড করবে। অবভিয়াসলি হি ইজ নট গোয়িং টু অ্যাটেন্ড টুডে, ইট ইজ অবভিয়াস দ্যাট হি ইজ নট গোয়িং টু অ্যাটেন্ড টুডে, এরকম লিখবো না। অবভিয়াসলি ইট ইজ হি হু ইজ, ইট ইজ হি আমরা কখন নিয়ে আসি? যখন অন্য কোনো ভাবে করা যাচ্ছে না, যেমন হেলথ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। তারপর রাইটিং বুকস, এটা অনেকে ভুল গেছে। হি ওয়ান্টেড টু আর্ন মানি, এইখানে সেন্টেন্সটা খেয়াল করো, রাইটিং বুকস হি ওয়ান্টেড টু আর্ন মানি, এর মানে কি সে বই লিখে টাকা উপার্জন করবে, নাকি বই টাকা উপার্জন করার জন্য বই লিখবে? না, বই লিখে টাকা উপার্জন করবে, দুটো উদ্দেশ্য আলাদা। আমি বই লিখি এবং বই লিখে এটা দিয়ে টাকা উপার্জন হলে আমি করবো, কোনো সমস্যা নাই। আর একজন তুমি যদি বলো আই উইল রাইট বুকস টু আর্ন মানি, এখন আমার উদ্দেশ্য হচ্ছে, বই লেখার উদ্দেশ্য হচ্ছে আর্ন করা, এই জন্য এটা একটু ডিফারেন্ট হবে। হি রোড বুকস এন্ড বাই ডুইং সো হি ওয়ান্টেড টু আর্ন মানি। সে বই লিখবে, বই লেখা তার প্রধান উদ্দেশ্য টাকা আর্ন করা না, কিন্তু সে বই লিখবে, এরপর যদি টাকা আর্ন হয় সেটা করবে। কেউ কেউ লিখেছ কম্পাউন্ড, হি আর্নড মানি বিকজ হি রোট বুকস বিকজ হি ওয়ান্টেড টু আর্ন মানি, এরকম লিখেছো। সে বই লিখেছিল কারণ সে টাকা উপার্জন করতে চাচ্ছিল, এইটা না। বই লিখে টাকা উপার্জন করা তো সহজ না। অনেকে আছে বইয়ের পর বই লিখে যায়, মারা যায়, তারপর তার বই সেল হওয়া শুরু করে। হ্যাঁ, তো এটা হচ্ছে বই লিখবে তারপর আর্ন করবে, এটাও অনেকে ভুল গেছে। ইট ওয়াজ আনফরচুনেট দ্যাট হি ফেলড, এটা অনেকে পেরেছো, আনফরচুনেটলি হি ফেলড, এটা আবার অনেকে ভুল গেছে। ক্যান ইউ টেল মি দ্য প্রসেস অফ ডুইং দ্য সাম? তোমরা এই এল এবং এম এখানে অনেকে করেছো কি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করে দিয়েছো, ইম্পারেটিভকে ইন্টারোগেটিভ করেছো, এইটা চেঞ্জ করা যাবে না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভ থাকবে, ইম্পারেটিভ থাকলে ইম্পারেটিভ থাকবে। যেমন টেল মি হোয়ার দ্য ক্লিনিক ইজ, অনেকে লিখেছো ক্যান ইউ টেল মি হোয়ার দ্য ক্লিনিক ইজ, কোশ্চেন মার্ক দিয়েছো, কেউ কোশ্চেন মার্ক দেওয়াও নাই, কিন্তু ওটা কেন হবে না? কারণ তুমি সেন্টেন্স চেঞ্জ করে ফেলছো। আমাকে ইম্পারেটিভ রাখতে হবে, ক্যান ইউ টেল মি তো ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। টেল মি দ্য লোকেশন অফ দ্য ক্লিনিক, টেল মি দ্য অ্যাড্রেস অফ দ্য ক্লিনিক, এই দুটি কারেক্ট দিয়েছি। কেউ কেউ লিখেছো টেল মি অ্যাবাউট দ্য ক্লিনিক, এটা কেমন হয়? টেল মি অ্যাবাউট দ্য ক্লিনিক মানে কি? আমার ক্লিনিকটা সম্পর্কে বলো, এটা কি মডার্ন, এটা কি স্পেশালাইজড, কেমন? আমি কি সেটা জানতে চেয়েছি? আমি জানতে চেয়েছি লোকেশন, এই জন্য টেল মি অ্যাবাউট দ্য ক্লিনিক এটা হবে না। হবে কি টেল মি দ্য লোকেশন অর টেল মি দ্য অ্যাড্রেস। ক্যান ইউ টেল মি দ্য প্রসেস অফ ডুইং দ্য সাম? ক্যান ইউ টেল মি হাউ আই শুড অর আই ক্যান ডু দ্য সাম? ক্যান ইউ টেল মি, আচ্ছা এটাও আরেকটা ভুল। অনেকে লিখেছো ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য প্রসেস, হোয়াট, আমি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে একবারই ইনভার্সনের রুল ফলো করতে পারবো।
In one interrogative sentence, I can follow the rule of inversion just once. What does that mean? I can only bring the verb before the subject one time. যখনই ক্যান ইউ বলে ফেলেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। ক্যান আগে ভার্ব চলে গেছে, ইউ ভার্ব চলে গেছে, ভার্ব ইউ সাবজেক্ট পরে গেছে, আবার একই সেন্টেন্স আমি ভার্ব সাবজেক্ট আগে নিয়ে আসতে পারবো না। তুমি যখন বলছো ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য প্রসেস, দ্য প্রসেস হচ্ছে সাবজেক্ট, তার আগে তুমি ইজ নিয়ে আসছো, ভার্ব বলতে হবে কি তাহলে, ক্যান ইউ টেল মি হোয়াট দ্য প্রসেস অফ ডুইং দ্য সাম ইজ, ভার্ব পরে যাবে। কারণ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি একবারই ইনভার্সন করবো, একবারই ভার্ব সাবজেক্ট আগে নিব, বারবার নিব না। যেমন ক্যান ইউ টেল মি হোয়াট ইজ ইউর নেম, না ক্যান ইউ টেল মি হোয়াট ইউর নেম ইজ, হোয়াট ইউর নেম ইজ। Number N, he asked me my name, he asked me what my name was. Is লিখেছো কেউ? my name. We are grateful to the freedom fighters. এইটা অনেকে পেরেছো, সহজ ছিল। সিম্পল কমপ্লেক্স সম্পূর্ণ বেশি ভুল গেছে, নিচের যে নেগেটিভ অ্যাফার্মেটিভ ছিল এগুলো অনেক ভালো করেছো। We are not ungrateful. Ingrateful লিখেছো, ওটা কোনো ওয়ার্ড নাই। How poor he was very poor. কেউ ভেরি দাও না, ভেরি দিতে হবে, কারণ এক্সক্লেমেটরিতে আমি হাউ দিয়ে যে ইন্টেন্সিফায়ার কাজ করছি, এখানে অ্যাসার্টিভে সেই ভেরি দিয়ে আমি সেম ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করব। I was very glad. I was not sad at all. এখানে at all এখন অনেকে ভুল গেছে। এখানে কেউ যারা লিখেছে I was not unhappy at all, ঠিক আছে। কেউ লিখেছে শুধু unsaid, আবার কেউ লিখেছে I was not unglad কোনো ওয়ার্ড নেই, এগুলো কোনো ওয়ার্ড নেই। আর নাম্বার অনেক ভুল গেছে। কেন ভুল গেছে বলো তো, মনে হয়েছে আর তোমার মানে হয়েছে? এই অফুলি, আরে অফুলিটা বাদ দিতে হবে, কারণ অফুলির বদলে আমি ইন্টেন্সিফাই করার জন্য হাউ নিয়ে আসছি। কেউ বেশিরভাগ লিখেছো হাউ অফুলি ফাস্ট হার হেয়ার গ্রোজ, অফুলির জায়গায় তো আমি জোর ইন্টেন্সিফাই করার জন্য হাউ নিয়ে আসছি, এই জন্য আর অফুলি থাকবে না। তুমি অফুলি যদি ভেরি বসাও, হার হেয়ার গ্রোজ ভেরি ফাস্ট, তুমি কি আর ভেরি নিয়ে আসবে? হাউ ভেরি ফাস্ট, হাউ ফাস্ট হার হেয়ার গ্রোজ। সিমিলারলি আমার এই অফুলিটা চলে যাবে, এই অফুলিটা আনার কারণে এখানে অনেক এক মার্ক গেছে। You are requested to help him. এটা মোটামুটি অনেক সবাই পেরেছে। Please help him বা help him please. He read the book thoroughly. এখানে read আছে কারণ এটা past indefinite tense এ আছে, প্রেজেন্ট হলে reads হতো, এজন্য didn't he read বা did he not read। কার কোনো প্রশ্ন আছে বাবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে? ঠিক আছে বাবা, তোমাদের প্রশ্ন আছে? এগুলো তেমন রুল নাই, তবে একটু কঠিন ছিল। এই দুইটা কেউ ফুল মার্কস মনে পায় নাই, হ্যাঁ কেউই ফুল মার্কস পায় নাই, ট্রান্সফরমেশনে কেউ ফুল মার্কস পায় নাই, কিন্তু একটু কঠিন ছিল। আমি দিয়েছি একটু চ্যালেঞ্জিং হোক, চ্যালেঞ্জিং, অলওয়েজ ট্রাই টু হ্যাভ ফ্যাসিনেশন উইথ চ্যালেঞ্জিং থিংস। হ্যাঁ হোক, সমস্যা কি, এটা তো বোর্ড এক্সাম না। তো কঠিন জিনিসকে যদি তুমি একবার ওভারকাম করতে পারো, দেখবে বাকি সব সহজ লাগছে। ডিবেট ইজ অ্যান আর্ট অফ স্পিকিং। ইটস আ প্র্যাকটিস দ্যাট হেল্পস দ্য ডিবেটার্স। কেউ ডিবেটার লিখেছে, একজনকে না তো, সকল ডিবেটার্সকেই। It teaches us argumentation. You can't defeat your fellow contestant. Fellow মানে কি? একই সাথে যার সাথে কম্পিট করছো, contestant. If you speak illogically, এই ডি নাম্বার অনেকে পারো নাই। And argumentative. কেউ লিখেছে argumentation হবে না। Argumentative speaker can beat the opposition. না, opposite আর opponent দুটো আলাদা ওয়ার্ড বাবা। সাফিক্স প্রিফিক্স আমরা অ্যাড করবো, কিন্তু রুট ওয়ার্ড চেঞ্জ করা যাবে না খুব একটা। অপোজিশন অপোনেন্ট তো সেম না, ঠিক আছে, অপোজিটের সাথে অপোনেন্ট যায় না। ডিবেট অলসো হেল্পস দ্য স্পিকার টু বি ক্রিয়েটিভ। ডিবেট অলসো স্মার্ট, এখানে আমার ভার্ব লাগবে, আমি বুঝতে পেরেছি স্মার্ট টেন্স। হ্যাঁ, যদি আমরা ভার্বটা খুব একটা ইউজ করি না, কিন্তু স্মার্ট হচ্ছে এখানে ভার্ব ফর্ম। সো উই শুড এনকারেজ আওয়ার স্টুডেন্টস টু টেক পার্ট ইন ডিবেট কম্পিটিশন। নাও দেয়ার আর মেনি অর্গানাইজার্স বা অর্গানাইজেশনস, দুটি কার্ড দিয়েছি, কিন্তু প্লুরাল ফর্ম হতে হবে, সিঙ্গুলার হলে হবে না। বেটার the better debater you become. এটা একটু সহজ ছিল, পরেরটা ফুল মার্কস কারো আসে নাই, বল বাবা। রং হচ্ছে ডিবেট তো করি একজনের সাথে, একটা দলের সাথে, এই জন্য টিম তো একটা টিমই, ওই জন্য হয় নাই, 4-5 জনের মিলে ডিবেট করি না আমরা। প্রথমটা হচ্ছে ইনটলারেন্স। ইনটলারেন্স মানে কি? হ্যাঁ, is supposed to be frantic behavior. It is unwillingness. এটা কারো করে ভুল গেছে। To allow others to say what they want without criticizing them. It is a quality which disables. কেউ enables লিখেছো? না, disables. Want to tolerate the pressure of others. It causes segregation. Segregation মানে পৃথকীকরণ, আলাদাকরণ, বিচ্ছিন্নকরণ among human beings. The practice of bearing, এটা পেরেছো। Tolerance needs to start from the very beginning. Beginning হয়েছে, কারো করে ডাবল এন দেওয়া বলে বানানটা ভুল গেল।
Parents and teachers ought to sow the seeds of tolerance in the tender hearts of learners. The familial, এটা কেউ পেরেছো? অল্প কম 2-4 জন পেরেছো, বেশিরভাগ লিখেছো ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়াল মানে কি? ফ্যামিলিয়াল হচ্ছে পারিবারিক, অ্যাডজেক্টিভ। তারপর ফ্যামিলিয়াল রোল ইজ নট, কেউ কেউ লিখেছো নেগলেক্টেড, এরকম নেগলিজিবল হবে। নেগলেক্ট মানে যেটা হয়ে গেছে, এটা হচ্ছে নেগলেক্ট করা যায় না, এটা অগ্রাহ্য করা যায় না। Our newly introduced curriculum has given much importance to its issue. চলে যাচ্ছি ট্যাগ কোশ্চেনে। Nothing is more pleasant, nothing negative, ওখানে হবে affirmative, is it? We hardlyও কি সেন্স দেয় বাবা? নেগেটিভ সেন্স দেয়। Do we? Memories of childhood, memories subject, don't they? Simple things subject, aren't they? A man, he আছে, means he. It indicates that, এটা বোঝায় যে এইখানে এটা ফোকাস করতে হবে। Doesn't it? কেউ কেউ লিখেছে haven't they, ওইটা হবে না। Doesn't it? বলো বাবা। না, ট্যাগ কোশ্চেন হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, এটাকে এখানে কন্ট্রাকশন লিখতেই হবে, মেইনটি লিখতে হবে। বলবো বাবা। ও আচ্ছা, কারো কারো একটু যদি শিক্ষা হয়, ফুল সেন্টেন্স না লেখার কারণে নাম্বার অনেকে পাও নাই। এটা খেয়াল, এটা আমি কিছু নাম্বার দিতে পারতাম কিন্তু বোর্ডেও নাম্বার দিবে না, এই জন্য 0 দিয়ে দিলাম যাতে পরে না হয়। হ্যাঁ, সামনে প্রি-টেস্ট আছে বাবা, ওই তুমি এখন 0 পেয়ে যাবে, এখন আর ভুলবে না তুমি, নাম্বার দিলে মনে থাকতো না। ট্যাগ কোশ্চেন অবশ্যই ফুল সেন্টেন্স তুলতে হবে, অনেকে পাও না, এটার জন্য ব্যাপার না, পরের বার মনে থাকবে। তারপর you can hardly negative adverb, can you surely fail, don't you? A good plan is scarcely negative adverb, does it? Great people plural, could they? Nothing ছিল could they. Future dare not fail, এখানে কেউ লিখেছো doesn't it বা does it, কিন্তু dare নিজেই মোডাল ভার্ব, এজন্য dare ই রাখতে হবে, dare it. So plan before proceed, যখনই এরকম ইম্পারেটিভ সেন্টেন্স থাকে আমরা এটাকে will you বা want you দুটাই করতে পারি, ঠিক আছে? A good plan হচ্ছে it requires, doesn't it? You should, shouldn't you? A barking dog seldom negative adverb, does it? Who cares, important একটা ট্যাগ কোশ্চেন, do they? Who cares কে কেয়ার করে? হ্যাঁ হ্যাঁ, এরকম মানে একটা জিনিস নিয়ে কেউ কেয়ার করছে না, তুমি মনে করো বড় চলে গেছো স্কুলে, হ্যাঁ, তোমার বন্ধু বলো দোস্ত প্রচুর বড়, বলো who cares? The nun leads a very simple life, এখানে কেউ হি লিখেছে, নাম তো হচ্ছে বাবা সন্ন্যাসিনী, doesn't she? Fish in the pond, এখানে ফিশ কি বলো তো? ভার্ব, নাউন না কিন্তু। ফিশ ইন দ্য পন্ড মানে মাছ ধরো। কেউ লিখেছে isn't it, মনে করেছে মাছ আছে পুকুরে, এখানে পুকুরে মাছ ধরো, এজন্য will you বা won't you। লেটস নট, লেটস থাকলে আমরা ইউজ করবো শ্যাল উই, সহজ। I think she has no interest, এইটা অনেক ভুল করেছো। কেউ লিখেছো doesn't she কেন হবে না? দুইটা সেন্টেন্স দেখো, she has no siblings, sibling মানে বাবা এই একটা, আইট হচ্ছে she does not have any siblings। বলো তাহলে রাইসা কোনটার অ্যান্সার কি হবে? দুইটা মিনিং সেম, শুধু এটা হচ্ছে বলতে পারি আমরা ব্রিটিশ, এটা হচ্ছে আমেরিকান, এর ফলে ট্যাগ কোশ্চেনটাও ডিফারেন্ট হবে। she has no siblings হবে has she, এটা ক্ষেত্রে ডাজ হবে না। আর এটা she does not have any siblings, এটা হবে does she। তো এই পর্যন্তই আমাদের অ্যাপ্লিকেশনে কোনো কিছু ভুল অনেকের খাতে পেয়েছি। হেডমাস্টার, প্রিন্সিপাল লিখেছো, স্কুলের নাম লেখনের প্রশ্ন দেওয়া ছিল শ্যামল হাই স্কুল, এগুলো খেয়াল রাখতে হবে প্রশ্ন পাবো, এগুলোর জন্য নাম্বার বেশি যায়, আরো 1-2 করে চলে যায়। সাবজেক্ট কেউ আছে পুরোটা লিখে রেখেছো, একটু ছোট করতে হবে, ও যেমন লিখেছে অ্যান অ্যাপ্লিকেশন ফর সিকিং পারমিশন, এত বড় না। স্যার ক্যাপিটাল এস দিতে হবে এখানে। তারপর ভিতরে অনেকে লিখেছো শুধুমাত্র যে ট্রি প্ল্যানেশন প্রোগ্রাম চাও, কিন্তু কেন চাও সেটা লেখো নাই। অ্যাপ্লিকেশন এক পৃষ্ঠা লিখতে গিয়ে বেশি ছোট করা যাবে না, যে একদম তুমি মেইন বডি পার্টটাই বাদ দিয়ে দেবে, এটা অ্যাপ্লিকেশন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, কারণ বাকি যা আছে ওগুলো হচ্ছে ফর্মালিটি। মূলত আমি তো আমার ইনফরমেশনটা হচ্ছে পাস করার উদ্দেশ্য, সেখানে যদি লিখি শুধু আমি একটা প্রোগ্রাম চাই, কেন চাই বলতে হবে। আবার এটা হচ্ছে ফর্মাল রাইটিং, এমন কথা পেয়েছি স্যার টেক মাই সালাম, ওটা কোথায় আসে? লেটারে আসে, টেক মাই সালাম অ্যান্ড কোর্ডিয়াল গ্রিটিংস, এরকম পেয়েছি, স্যার টেক মাই সালাম। অ্যাপ্লিকেশনে স্যারকে সালাম দেওয়ার দরকার নাই, ঠিক আছে, দেওয়া যাবে না। শেষে সিনসিয়ারলি ইয়োর্স, কেউ এখন অ্যাপোস্ট্রফি দাও, এই ভুল ছোটবেলা থেকে করে আসছো, ইয়োর্স অ্যাপোস্ট্রফি নাই বাবা।
নাম দেওয়া ছিল, হ্যাঁ এই তো আমি লিখে দিয়েছি, সলিউশন দিয়েছি, বোথ আর কারেক্ট। কিন্তু অন বিহেভ পর অন বিহেভ কাদের, অন বিহেভ মানে কারো পক্ষ হয়ে, কার পক্ষ হয়ে তুমি বলছো? না, হ্যাঁ নামটা দিয়ে তারপর আমি ছাত্রদের পক্ষ হতে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে বাবা? তাহলে আমরা আজকে এখানে শেষ করি।